আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা মধ্যপ্রদেশের একটা ঘটনা। মধ্যপ্রদেশের বিদিশা নামের একটা জায়গাতে একটা ফ্যামিলি থাকতো। তাদের একটা ছেলে ও একটা মেয়ে। খুব গরিব একটা ফ্যামিলি। ছেলেটার নাম ছিল রাজেশ বিশ্বকর্মা। তো বাবা মা দুজনেই মারা গেছিল। তারপরে তারা মামা বাড়িতে মানুষ হয়েছিল। মামা বাড়িতে মানুষ হওয়ার পরে মেয়েটার বিয়ে দেয় মামা বাড়ি থেকে। বিয়েটা হয়েছিল মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে। তো বিদিশা থেকে মেয়েটা নিজের শ্বশুর বাড়ি ভোপাল চলে আসে। বোন চলে গেছে বলে বোনের দাদা, তার নাম ছিল রাজেশ বিশ্বকর্মা, তারও মনে হয়েছে যে তার একমাত্র বোন যখন ভোপালে থাকে তাহলে সেও গিয়ে ভোপালে থাকবে। তো বোনের পেছন পেছন সেও আসে, সেও ভোপালেই কাজকর্ম করে থাকা শুরু করে। আলাদা একটা ভাড়া ঘর নিয়ে সে সেখানে থাকতে শুরু করে। ঘটনাটার ব্যাপারে বলছি, সেই ঘটনাটা ঘটেছিল 16 জুন 2024-এ। তো রাজেশ বিশ্বকর্মা যে ভাড়া ঘরে থাকতো তার দুটো বাড়ি পরেই আরো একটা ফ্যামিলি ছিল, একটা যাদব ফ্যামিলি। ভদ্র মহিলার নাম ছিল আশা যাদব। আর তার যে হাজবেন্ড ছিল সে যখন কাজে বেরোতো তো রাজেশ একসাথেই কাজে বেরোতো। প্রতিবেশীদের মধ্যে ওই ফ্যামিলিটার সাথেই রাজেশের একটু ভালো সম্পর্ক ছিল। যখন কোথাও যাওয়া আসা করতো হাই হ্যালো হতো, কখনো কখনো তাদের বাড়িতে রাজেশকে ডেকে খাওয়াতো তারা। তো এইরকম একটা সম্পর্ক। তো ঘটনার দিন মানে 16 জুন 2024-এ রাজেশ বাইরে বেরোয় নিজের কাজে যাওয়ার জন্য সকালবেলায়। তো সে দেখে যে সেই বাড়ির যে ভাবিজি বলে ডাকতো সে, তো ভাবিজি পেটে হাত দিয়ে খুব করুণ অবস্থায় দাঁড়িয়ে আছে নিজের দরজার সামনে। রাজেশ জিজ্ঞেস করে, ভাবিজি কি হয়েছে, আপনি কি কোনো প্রবলেমে আছেন? সে পেটে হাত দিয়ে বলে তার প্রচন্ড পেটে যন্ত্রণা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তার ইচ্ছা যে সে স্থানীয় হসপিটালে যাবে, কিন্তু সে একা যাওয়ার সাহস করে উঠতে পারছে না। তো রাজেশ বলে, নো প্রবলেম, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তো ভাবিজি রাজেশকে বিশ্বস্ত একজন মানুষ বলেই মনে করে, সেই জন্য তার সাথে সে চলে যায়। রাজেশ হসপিটালে নিয়ে যায়, ডাক্তারের সাথে কথা বলে, ডাক্তার দেখায়, ডাক্তার একটা ইঞ্জেকশন দেয়, ব্যথাটা হালকা কম হয়। যখন ব্যথা কম হয় তো পাশের বাড়ির ভাবিজি আশা যাদব, যার নাম ছিল, সে বলে যে রাজেশ এবার তুমি নিজের কাজে চলে যাও, আমার কাছে যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে তোমার বেকার আজকের কাজটা কামাই হয়ে যাবে। তো আশা দেবী বলে যে আমি আরেকটু সুস্থ বোধ করলেই আমি বাড়ি চলে যাব, তুমি যাও। রাজেশ বিশ্বকর্মা 1 ঘন্টা মতো সেই হসপিটালে সেই ভদ্রমহিলার কাছেই থাকে, তারপরে সে নিজের কাজে চলে যায়। এবার কাজ থেকে সে রাত্রিবেলায় ফিরে আসে, সে ঘুমিয়ে পড়েছে, সে আর খোঁজ নেয়নি যে পাশের বাড়ির মহিলার কি হয়েছে। গভীর রাত্রে যখন কেউ তার দরজায় নক করে তখন তার ঘুম ভাঙে। সে দরজা খুলে দেখে সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ বলে, তোমার প্রতিবেশী আশা যাদব, যাকে তুমি আজকে সকালে হসপিটালে পৌঁছে দিয়েছিলে, তার কথা মনে আছে তো? বলে, হ্যাঁ মনে আছে, কিন্তু রাত্রেবেলায় আমার কাজ থেকে ফিরতে দেরি হয়ে গেছিল, তো আমি চলে এসেছি, আর খোঁজ নেওয়া হয়নি। তখন পুলিশ টিম বলে যে সেই ভদ্রমহিলা হসপিটালেই আছে, সে মারা গেছে, তার পোস্টমর্টম হবে। রাজেশ খুব দুঃখ পায়। সে ভেবেছিল তার আশাভাবী হয়তো সেরে উঠবে, কিন্তু সেটা হয়নি। তো যাই হোক, পুলিশ সেটা জানিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাজেশের যে মামা বাড়ির গ্রাম বিদিশা, যেখানে রাজেশ ছোটবেলা থেকে বড় হয়েছিল, সেখানে তাদের পারিবারিক একটা পুজোর অনুষ্ঠান ছিল, অনেকজন আমন্ত্রিত ছিল। রাজেশেরও সেখানে যাওয়ার কথা ছিল। রাজেশ আর্লি মর্নিং উঠে সেই পুজোতে যোগ দেওয়ার জন্য ভোপাল থেকে বিদিশা চলে যায়। সারাদিনের অনুষ্ঠান ছিল পুজোর, সেই অনুষ্ঠান হয়ে যায়। আবার রাজেশ ঘুমাতে গেছে। রাত্রেবেলায় 12টার সময় বিদিশায় সেই মামা বাড়িতে পুলিশ টিম যায়। পুলিশ টিম গিয়ে রাজেশের সাথে দেখা করে। বাড়ির লোকজন সবাই অবাক। বাড়ির আত্মীয় স্বজনদের সামনে পুলিশ টিম রাজেশকে বলে যে তুমি আশা দেবীকে মার্ডার করেছো, সেই জন্য আমরা তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। রাজেশ আকাশ থেকে পড়ে, সে তো কিছু বুঝতেই পারছে না যে সে একটা মহিলার হেল্প করে এমন কি ক্ষতি করেছে যে আজ পুলিশ টিম তাকে সব আত্মীয় স্বজনদের সামনে অপমান করে অ্যারেস্ট করে ধরে নিয়ে যাচ্ছে। রাজেশের করণীয় কিচ্ছু ছিল না, চুপচাপ পুলিশের কথা মেনে নেওয়া ছাড়া। পুলিশ তাকে নিয়ে এসে 9 দিনের রিমান্ডে রাখে।
তারপরে তাকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়ে দেওয়া হয় 3 মাসের জন্য ভোপাল জেলে। এবার বলি যে কেন রাজেশকে অ্যারেস্ট করা হলো। সেই ভদ্রমহিলা হসপিটালে মারা গেছিল, তারপরে তার একটা অস্বাভাবিক মৃত্যু, যেহেতু তো একটা পোস্টমর্টম হয়েছিল। পোস্টমর্টম রিপোর্ট যে ডাক্তাররা তৈরি করেছিল তারা সেই রিপোর্টে গাফিলতিবশত বা তারা অত সিরিয়াসলি ব্যাপারটাকে নেয়নি। তো তারা লিখেছিল যে মহিলার শ্বাস রোধ হয়ে মারা গেছে। তো তারা যে ওয়ার্ডটা ইউজ করেছিল সেই ওয়ার্ডটার মানে হচ্ছে যে গলায় চাপ দিয়ে তাকে মারা হয়েছে, নিঃশ্বাস না পেয়ে মারা গেছে, গলায় চাপের জন্য নিঃশ্বাস না পেয়ে মারা গেছে, দুটোই হয় তার মানে। কোনো কিছুই ক্লিয়ারলি লেখা ছিল না। কিন্তু যেহেতু অস্বাভাবিক একটা মৃত্যুর ঘটনা, তাহলে পুলিশের ডিউটি তদন্ত করা, একটা রিপোর্ট জমা দেওয়া, নিজের ডিউটি করা। ডিউটি করতে গিয়ে পুলিশের তো একজন অপরাধীর দরকার। পুলিশ নিজের ডিউটি করতে গিয়ে নিজের দায়টা অন্যর ঘাড়ে চাপাতে গিয়ে বেশিরভাগ সময় আমাদের দেশে দেখা গেছে গরিবদেরকেই বেছে নিয়েছে। কারণ গরিবদেরকে যখন বেছে নেওয়া হয় খুব একটা প্রবলেমের মধ্যে পড়তে হয় না পুলিশকে, কারণ তাদের কাছে লোক বল টাকার বল কিছুই থাকে না। তাদের কাছে চুপচাপ পুলিশের অন্যায়টা মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না। এই ক্ষেত্রেও পুলিশ সেটাই করে, নিজের ডিউটি করতে গিয়ে নিজের দায়টা ঝেড়ে ফেলতে গিয়ে একটা গরিব মানুষ রাজেশ বিশ্বকর্মা, সে প্রতিবেশিনীকে হেল্প করতে গেছিল, কিন্তু তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে তার বোন কিছুই জানে না যে কোথায় গেছে তার দাদা। সে খোঁজ খবর নেয়, কোথাও থেকে খোঁজ পায় না। পাড়ায় যখন যায়, পাড়ায় গিয়ে যখন জানতে চায়, পাড়ার লোকজনেরা বলে আরে তোমার দাদা তো চুপি চুপি এত রকম বদমাশি করেছে আমরা জানতামই না, হয়তো প্রতিবেশিনী আশার সাথে তার কোনো সম্পর্ক ছিল, তবেই সে আশাকে মেরে ফেলেছে। কিন্তু বোন, সে তো দাদাকে জানে, দাদার চরিত্র জানে, যে তার দাদা কখনো কোনো দোষ করতে পারে না, সেটা সে খুব ভালো জানে। সেই জন্য সে পুলিশ স্টেশনে যায় খবর নিতে। পুলিশ স্টেশনে গিয়ে সে খোঁজ পায় যে তার দাদাকে ভোপাল জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ তার দাদা আশা যাদব নামে একজন প্রতিবেশী মহিলাকে মার্ডার করেছে। তো অনেক চেষ্টা করার পরে প্রায় 1.5 মাস মতো পরে তার বোন গিয়ে নিজের দাদার সাথে দেখা করে। দাদা নিজের সমস্ত ব্যাপারটা বোনকে জানায়। বোন বলে ঠিক আছে, আমি এবার উকিল ঠিক করছি যাতে তোমাকে আমি এই জেল থেকে বের করতে পারি। বোনের হাজবেন্ড সব জায়গায় উকিলের খোঁজ করে, কিন্তু উকিল মানেই অনেক টাকার দরকার। অত টাকা সেই গরিব বোন আর তার হাজবেন্ডের কাছে ছিল না, তারা উকিল ঠিক করতেও পারেনি। 3 মাস জুডিশিয়াল কাস্টাডিতে থাকার পরে পুলিশ নিজের রিপোর্ট তৈরি করে চার্জশিট জমা করে। তাতেও কিন্তু পুলিশ এই রিপোর্টটাই জানায় যে রাজেশ বিশ্বকর্মা তার প্রতিবেশী আশা যাদবকে মেরে ফেলেছে। নিশ্চয় তাদের মধ্যে কোনো একটা সম্পর্ক ছিল, কোনো একটা শত্রুতা ছিল, কারণ রাজেশই শেষবার সেই মহিলার সাথে ছিল, তারপরে মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এবার যখন শুনানি শুরু হয়, রাজেশের তরফ থেকে কোনো উকিল ছিল না। জজ জিজ্ঞেস করে তোমার তরফ থেকে বলবে কে? রাজেশ বলে আমি এত গরিব, আমার বোন এত গরিব যে আমাদের কোনো উকিল নেই, আপনার যা ইচ্ছা আমাকে সাজা দিতেই পারেন, কিন্তু আমার বক্তব্য এটাই যে আমি কিছু করিনি, আমি শুধু হেল্প করেছিলাম পাশের বাড়ির একজন মহিলা। জজের তরফ থেকে বা কোর্টের তরফ থেকে তখন একটা আইনজীবী বা উকিল রাজেশকে দেওয়া হয়, তার নাম ছিল রিনা বর্মা। রিনা বর্মা কেসটাকে স্টাডি করার জন্য সময় নিয়েছিলেন। তো তিনি কেসটাকে যখন স্টাডি করতে শুরু করেন, তিনি প্রথম হিয়ারিং এই যেগুলো বলেছিলেন সেগুলো শুধু পুলিশের গাফিলতি ছাড়া বা পুলিশের মন মর্জি একটা কাজ করা ছাড়া আর কোনো কিছুই ছিল না সেটার পেছনে। রিনা বর্মা কোর্টে বলেছিলেন যে ভালোভাবে যদি পোস্টমর্টম রিপোর্টটা পড়া হয় তাহলে যেটা বোঝা যায়, তাতে কিন্তু লেখা ছিল যে আশা যাদবকে বিকেল বেলাতেও আরো একটা ইনজেকশন দেওয়া হয়েছিল তার ব্যথা কমানোর। তার মানে সে বিকেল পর্যন্ত বেঁচে ছিল। রাজেশ কিন্তু মাত্র 1 ঘন্টাই তার কাছে ছিল, রাজেশ যেটা বলেছে। সিসিটিভিতে চেকও করা হয়, চেক করে যেটা দেখা হয়েছিল
সেটা হচ্ছে সত্যি সত্যি রাজেশ ভদ্রমহিলাকে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করেছিল, হসপিটালে তার চিকিৎসা শুরু হয়েছিল। রাজেশ মাত্র 1 ঘন্টাই ছিল। রাজেশ কিন্তু বিকেলে বা তারপরে আর একবারও ঘুরে আসেনি সেই মহিলার কাছে, সে নিজের কাজে চলে গেছিল। যদি রাজেশ সকালবেলায় যে 1 ঘন্টা মহিলার সঙ্গে ছিল, সেই 1 ঘন্টার মধ্যে গলা টিপে দিয়ে চলে যায়, তো পরে বিকেল পর্যন্ত সেই মহিলার সেই হসপিটালে যে ট্রিটমেন্ট চলছিল, সেটা কি একটা মৃতদেহের ওপর ট্রিটমেন্ট চলছিল বা ইনজেকশন দেওয়া হচ্ছিল? এটা যেমন 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, পোস্টমর্টম রিপোর্টে কিন্তু লেখা থাকে যে বডির পরনে কি জামা কাপড় রয়েছে। তো সেই রিপোর্টটাতে দেখা গেল যে রাজেশ নিজের সঙ্গে আশাকে নিয়ে গেছিল হসপিটালে, সে একটা অন্য জামা কাপড় পরেছিল। পরবর্তীতে সেই মহিলা জামা কাপড় পাল্টেছিল। তো সেই জামা কাপড়গুলো সে কোথায় পেল? তার বাড়ি থেকে কি কেউ তাকে দেখতে এসেছিল, বা হসপিটালে কি কোথাও পেয়েছিল? বা মহিলা কিন্তু যখন গেছিল রাজেশের সাথে, সে এতটাই কষ্ট পাচ্ছিল নিজের পেট যন্ত্রণা আর শ্বাসকষ্টতে, সে কিন্তু নিজের সাথে কোনো জামা কাপড়, কোনো ব্যাগ কিচ্ছু নিয়ে যায়নি। সে খালি হাতে রাজেশের সাথে গেছিল, সেটা খুব ভালোভাবে সিসিটিভিতে দেখা যাচ্ছিল। 3 নম্বর ব্যাপার হচ্ছে, যদি কারোর শ্বাসরোধ হয় গলায় চাপ দেওয়ার জন্য, সেক্ষেত্রে গলায় হাতের বা আঙুলের দাগ পাওয়া যায়, বা কোনো কাপড়ের দাগ বা তার জাতীয় বা দড়ির কোনো দাগ, সেই ধরনের কোনো দাগের উল্লেখ সেই পোস্টমর্টম রিপোর্টে ছিল না। তাহলে কিভাবে মেনে নেওয়া হবে যে গলায় চাপ দিয়ে শ্বাস বন্ধ করে তাকে মেরে ফেলা হয়েছে? এগুলো কিন্তু পুলিশ দেখার চেষ্টাই করেনি। পুলিশ কোনো রকমে নিজের কাজটা সেরেছে, একটা গরিব লোকের উপরে দায়টা চাপিয়ে নিজের ডিউটি করেছে। আর আশা যাদবের যে হাজবেন্ড, সে কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে বারবার বলেছে যে তাদের সাথে রাজেশ বিশ্বকর্মার খুব ভালো রিলেশন, রাজেশ খুব উপকারী, সে তার স্ত্রীকে হসপিটালে ভর্তি করেছে, কিন্তু তার স্ত্রীর শ্বাসকষ্টর একটা প্রবলেম ছিলই। যাই হোক, শেষ পর্যন্ত পুলিশের ঘাড়ে গিয়ে দায়টা চাপে যে পুলিশ গাফিলতি করেছে। পরবর্তীকালে 3 মাস বা 6 মাস পরে কিন্তু সেই সিসিটিভির যে ফুটেজগুলো, সেটা ডিভিআর থেকে অটোমেটিকলি ইরেজ হয়ে যায়, সেগুলোকে আর দেখার কোনো রাস্তাই থাকে না। অকারণে একজন গরিব ভদ্রলোককে 13 মাস জেলে কাটাতে হয়েছিল। কেসটা এতটাই কমজোর ছিল যে প্রথম শুনানিতেই রীনা দেবীর বক্তব্য শুনে বোঝা যায় যে রাজেশ বিশ্বকর্মা একদম নির্দোষ। যদি দোষী কেউ হয়ে থাকে, তাহলে সেই ডাক্তার যে পোস্টমর্টম রিপোর্ট তৈরি করেছিল, যাতে কিছুই ক্লিয়ার ভাবে সে জানায়নি। আর দ্বিতীয়ত, যারা দোষী ছিল তারা ছিল পুলিশ টিম। তারা একটা গরিব মানুষের জীবনের দাম বোঝেনি, অকারণ তাকে নিজের ডিউটি করতে গিয়ে একটা ভুল কেসে ফাঁসিয়ে তার জীবনের মূল্যবান 13টা মাস নষ্ট করেছে। শুধু 13টা মাস নয়, সে জেল থেকে বাইরে বেরিয়ে আসার পর, যেহেতু সে একটা মার্ডার কেসে জেলে গেছিল, তাকে আর কেউ কাজ দিচ্ছে না, এটা যেমন সত্যি। তারপরে যে ভাড়া ঘরটাতে সে থাকতো, সেখানে 13 মাসের ভাড়া বাকি পড়েছে। 2500 টাকা হিসাবে 13 মাসের ভাড়া সেই বাড়িওয়ালা চাইছে, তবেই সেই ঘরটা খোলা হবে। যে ঘরের ভেতরে রাজেশের সমস্ত জিনিসপত্র, কাগজপত্র ইত্যাদি রয়েছে, সেগুলো নিতে গেলে বাড়ির মালিক বলেছে আগে টাকা দিতে হবে 13 মাসের, তারপরে দরজা খোলা হবে। রাজেশ এখন নিজের বোনের বাড়িতেই দিন কাটাচ্ছে। বোনও কিন্তু ভীষণ গরিব। রাজেশ কিন্তু যেখানেই কাজ খুঁজতে যায়, সেখানেই সে ভদ্রভাবে আগেই জানিয়ে দেয় যে তার উপরে একটা মিথ্যা কেস ছিল, কারণ রাজেশের মনে হয় আজকাল লোকজন তাকে ওই কেসটার জন্য ঘৃণার চোখে দেখে। আর যদি সে এইসব কথা না বলে কাজে লেগে পড়ে, আর পরের দিকে তারা জানতে পারে, হয়তো তারা কাজ থেকে বের করে দেবে, বা তার প্রাপ্য টাকাটাও তাকে দেবে না। এই ঘটনাটা শোনার পরে আপনারা পুলিশের কাজের ব্যাপারে বা আমাদের দেশের সিস্টেমের ব্যাপারে যদি কিছু বলতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো মনে হয় মানুষজন এবার কারোর ভালো করতেও ভয় পাবে।